হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে চলছে বর্ষায় পুরুলিয়া ভ্রমণের একটি ট্রাভেল সিরিজ। এর আগের পর্বে তার অনেকটাই আপনাদের দেখানো হয়েছিল। আমরা এবার পুরুলিয়ায় গিয়ে ছিলাম মাঠা পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা নতুন একটি ইকো রিসর্টে, যার নাম পলাশগ্রাম ইকো রিসর্ট। দারুণ সুন্দর ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া সব মিলিয়ে যেরকম আগের পর্বেই বলছিলাম, অলমোস্ট 5 আউট অফ 5 রিসর্ট। তবে আপনারা যারা আগের পর্বটি দেখেননি তাদের জন্য রইল একটা ছোট্ট রিক্যাপ। কলকাতার হাওড়া স্টেশন থেকে আমরা চক্রধরপুর এক্সপ্রেস ধরে রওনা হয়েছিলাম বরাভূম জাংশনের দিকে। এই ট্রেনটি পুরুলিয়া জাংশনেও যায়, তবে যেহেতু মাঠার কাছাকাছি স্টেশন বরাভূম জাংশন, তাই আমরা সেখানে নামার সিদ্ধান্ত নিই। বরাভূম জাংশন থেকে মোটামুটি 16 কিলোমিটার দূরে অবস্থিত এই পলাশগ্রাম ইকো রিসর্ট। গাড়ি ভাড়া পড়তে পারে ছোট গাড়ির ক্ষেত্রে 500 টাকা, বড় গাড়ির ক্ষেত্রে 1000 টাকা। আপনারা যে রুটটি দিয়ে বরাভূম জাংশন থেকে মাঠা ফরেস্টের দিকে যাবেন, সেই রুটটাও ভীষণ সিনিক। বারবার মনে হবে গাড়ি থেকে নেমে ছবি তুলি কিংবা নিজেদের একটা সেলফি রাখি। পলাশগ্রাম ইকো রিসর্ট বলাই বাহুল্য দারুণভাবে সাজানো। এটা হচ্ছে ওনাদের এক্সিকিউটিভ রুম, যেখানে আমরা ছিলাম। বারান্দা থেকে যা ভিউ, এখানে অন্তত 2 রাত না কাটিয়ে যেতে আপনার ইচ্ছেই করবে না। এই যে রিসর্ট, তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য ছিল আগের পর্বটিতে। এখানে রুম ভাড়া কত, খাবার দাবারের স্বাদ কেমন, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা এখানে কীরকম কী সার্ভিস পেয়েছিলাম তার সবটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। তবে আগের পর্বটি ঠিক যে জায়গায় শেষ করেছিলাম সেটা হচ্ছে আমাদের রিসর্ট থেকে 30 মিনিট দূরে অবস্থিত এই পার্ডি লেকে গিয়ে ঘটেছিল একটা জঘন্য বিপর্যয়। বিপর্যয় বলতে ওই আমার যেটি বাজ পাখি, সেই ড্রোনটি একটি গাছে লেগে পড়ে গেছিল পাহাড়ের কোলে। আপনারা যারা দেখেননি তাদের অবশ্যই বলবো আগের এপিসোডটা একবার ঘুরে দেখতে। আজকের এই নতুন পর্বে অন্য কিচ্ছু দেখানোর আগে কিন্তু অবশ্যই সেই ড্রোন খুঁজে পাওয়ার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, খুঁজে পাওয়া গেছিল, তবে কিভাবে পাওয়া গেছিল সেটাই একটা গল্পের মতো। চলুন শুরু করা যাক। পরের দিন সকাল হতেই আমি, সুব্রতদা এবং রিসর্টেরই একজন স্টাফ শুভঙ্কর, আমরা বজরংবলীজিকে প্রণাম করে নিয়ে এবং তার আশীর্বাদ নিয়ে ড্রোন খুঁজতে বেরোই। যদি কোনো কিছু অলৌকিক করা সম্ভব, তাহলে এনার আশীর্বাদ ছাড়া তা হবে বলে মনে হয় না। আমাদের রিসর্ট থেকে পার্ডি লেক যেতে গাড়িতেই সময় লাগে 30 থেকে 35 মিনিট। সকালে রাস্তা ফাঁকা, পর্যটকের দেখা নেই পার্ডি লেকের আশপাশে। আগের দিন রাতে আকাশ ভাঙা বৃষ্টি। মনে এই ভয়টা ছিল যদি ড্রোনটি খুঁজেও পাওয়া যায় তাতে জল ঢুকে অবশ্যই নষ্ট হয়ে যাবে, কারণ আমার ড্রোনটি ওয়াটারপ্রুফ নয়। তারপর কোন পাহাড়ে গিয়ে পড়েছে সে বার করা আরও জটিল ব্যাপার। চলুন দেখা যাক আমাদের এই ড্রোন খোঁজার থ্রিলারে আর কি কি টুইস্ট অপেক্ষা করছিল। কালকে আপনাদের বলছিলাম না আমার ড্রোনটা মিসপ্লেসড হয়েছে। এখানে লোকাল মানুষ, রিসর্ট কর্তৃপক্ষ থেকে এত সাহায্য পেয়েছি, মানে আমার বলবার ভাষা নেই। এখানে লোকাল মানুষ ড্রোনটাকে নিজেদের ভেবে আজকেও এসছে আমার সঙ্গে খুঁজতে। আমার কোথায় ড্রোনটা হারিয়েছে এবং কেন ড্রোনের রিট্রিভালটা এতটা কঠিন হবে সেটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে সুন্দর পার্ডি লেক, এবং এটাকে অনেকে পার্ডি ড্যামও বলে। ডান দিকে বয়ে যাচ্ছে একটা পাহাড়ি জলপ্রপাত। আমার সঙ্গে যারা এসছেন এই দেখুন, ওনারা এইরকম পাহাড়ি ট্রেক করে করে উঠছেন। আমার ড্রোনটি এই পাহাড়ের কোথাও একটা হারিয়েছে। এবার এখানে গাছের ঘনত্ব এত বেশি, যারা মানে ট্রেকিংয়ে অভ্যস্ত নন তারা তো পারবেনই না, আমি পারবোই না, কারণ আমার ফিয়ার অফ হাইটস আছে। এবং ড্রোনটা যে খুব নিচের দিক করে পড়েছে ব্যাপারটা কিন্তু সেটা নয়। আমার আন্দাজ ওই যে পাথরটা দেখছেন ওই ওপরে, তার আশপাশে কোনো গাছে হয়তো এটা আটকে আছে, যদি এখনও সে আটকে থাকে। কারণ ড্রোনের মজা হচ্ছে সে যতক্ষণ তার ব্যাটারি ছিল শেষ, তার মানে লোকেশন যেটা সেটাই দেখায়। এবার যদি এটা পাল্টে গিয়ে থাকে, বা ধরুন ড্রোনটাকে ওখান থেকে কেউ সরিয়ে নিয়ে যায়, বা বৃষ্টির তোড়ে সে গাছ থেকে পড়ে অন্য কোথাও চলে যায়, তাহলে কিন্তু ড্রোনটাকে আর পাওয়ার সুযোগ নেই। আমরা মোটামুটি ধরে নিয়েছি যে ড্রোনটাকে আর পাবো না, কিন্তু সেটাকে ধরেও আমরা যে এগোচ্ছি এবং এনাদের এই সাহায্যটা পাচ্ছি, এটার জন্য আমি অসম্ভব কৃতজ্ঞ এই গ্রামীণ মানুষ এবং সর্বোপরি সুব্রতদার কাছে। একটা টান টান রুদ্ধশ্বাস T20 ম্যাচের শেষে আমরা বিজয়ী। ড্রোন পাওয়া গেছে। ওই পাথুরে জমি ন্যাভিগেট করে, ওই ফলিয়েজকে ভেঙে যে দাদারা গেছিলেন তারা ড্রোনটাকে উদ্ধার করেছে। এবং সব থেকে যেটা শুনে খুশি হলাম যে ড্রোনটার খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা শুধু সামনেটা দেখুন, এই রকম একটা পাহাড়, মানে টেকনোলজি কিন্তু আমাকে বাঁচালো। ড্রোনের লাস্ট লোকেশন যিনি গেছেন খুঁজতে
তার লাইভ লোকেশন এবং কম্পাস, মোবাইলের কম্পাস, যাতে কোঅর্ডিনেটটা এক্স্যাক্টলি লোকেট করা যায়। একটা 4 জনের দল গেছিল, মানে অসম্ভব দক্ষতা এই মানুষগুলোর। আমি বলছি এরকম যে আমার সাথে কোনোদিন হবে আমি ভাবতে পারিনি। মানে এটা হয়তো কিছুটা ঈশ্বরের আমার প্রতি আশীর্বাদ, এবং এই মানুষগুলোর কি বলবো, সততা এবং কাজের প্রতি দক্ষতা। মানে আমরা এই প্রত্যন্ত জায়গা, এখানে না আছে লাইট, না আছে ইলেকট্রিসিটি, কাল সারা রাত আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে, তারপরেও ড্রোনটাকে শুধু পাওয়া গেছে বলে নয়, যেটুকু শুনলাম, আমি এখনো হাতে পাইনি, হাতে পেলে দেখাবো, ড্রোনটা প্রায় গোটাটা অক্ষত আছে এবং ব্যবহারযোগ্য অবস্থায় আছে। দেখুন, ড্রোনের টুকটাক যদি কিছু ভেঙে গিয়ে থাকে আমাদের কলকাতার মেট্রোগলিতে, সেটিকে সারিয়ে নেওয়া যায়, এবং সব থেকে বড় কথা, ড্রোনটা ওয়ারেন্টির মধ্যে আছে। আর আমার যে জিনিসটি দরকার ছিল সেটা মেমোরি কার্ডটা, তাতে অলরেডি এক্সিস্টিং বহু জিনিস শুট করে রাখা আছে। আমি না ভাবতে পারছি না, মানে এই ফিলিংটা অ্যাবসলিউটলি সারিয়াল, জানেন তো। মানে আজকে বোধহয় সত্যি বুঝতে পারলাম ভগবানের অস্তিত্ব আছে, এরকম যে জিনিস হয়। আমি কাল গোটা রাতটা, আমাদের যে রিসর্ট সেখানে একটা হনুমানজির মূর্তি আছে, সংকটমোচন তাকে সাধেই বলা হয় না, তো আমি বেরোবার আগেও শুধু হনুমানজিকে এবং আমার মাও প্রার্থনা করছিল যে আপনার কাছে কোনো দূরত্ব, কোনো পাহাড়, কোনো টিলা, কোনো গাছ, কোনোটাই বাইরে কিছু নয়, তো আপনি খুঁজুন। আপনার সাহায্য না থাকলে আমরা যতই পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল লোক যেই আসুক পাবেন না। তো অবশ্যই ঈশ্বরের কৃপা, এবং এই মানুষগুলিকে আমি অবশ্যই আজকের ভিডিওতে দেখাবো, কারণ দে হ্যাভ টু বি রেকগনাইজড। এবং এই সুব্রতদা, আপনারা ওনাকে ব্যবসা দিয়ে ভরিয়ে দিন। আমি আজকে মন থেকে বলছি, কালকে মানুষটা যখন আমার কাছে এত প্রযুক্তিগতভাবে কোনো তথ্য নেই, নিজের লাইফ রিস্ক নিয়ে আমার ড্রোন খুঁজতে গেছে। কে করবে বলুন তো? আপনার নিজের বাড়ির লোক যেত এরকম পাথুরের রাস্তায়? আমি তো যেতাম না হয়তো। অসম্ভব, অসম্ভব, মানে আই হ্যাভ গুজ বাম্পস, সিরিয়াসলি। আচ্ছা, আমরা গাড়িতে বসে গেছি এবং শেষমেশ এই ড্রোন গোটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে, এবং তার পিছনে 4টে লোকের অবদান। সুব্রতদাকে আর কিছু বলছি না, সুব্রতদা নিজের লোক, নিজের দাদার মতো, কিন্তু পিছনের এই দুটো মানুষ, তোমাদের নামগুলো একটু বলো ক্যামেরায়। অনাথ, আর তোমার নাম? আচ্ছা, আর এই হচ্ছে আমাদের রিসর্টের শুভঙ্কর দা। এনারা গুগলের লোকেশন ট্র্যাক করে, পাথর কেটে, জঙ্গল ভেদ করে ড্রোন খুঁজে বার করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম ভালো মানুষ, ওনারা নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে। আমি বলছি, ওনাদের কোনো টাকা, কোনো সাহায্য দিয়ে কিন্তু এই জিনিসটাকে ভরপাই করা যায় না, কারণ কোনো গ্যারান্টি ছিল না যে আমরা খুঁজে পাবো। সুব্রতদা, তুমি 3 বার খুঁজেছো ড্রোনটা কাল থেকে। সুব্রতদার মানে সাহায্য ছাড়া সম্ভবই ছিল না। আজকে সকালবেলা আমরা সেই 6:30 থেকে, সুব্রতদাও তার আগেই উঠেছে, আমিও মোটামুটি 6:30 পৌনে 7টায় উঠে এই ড্রোন খুঁজে পেয়েছি। এবং দেখুন কিরম ঈশ্বরের কৃপা, শুধু পেয়েছি বলে নয়, ওনারা যেখানে পেয়েছেন সেখানে ড্রোনটা একদম বসেছিল, মানে না একটা ব্লেড ভেঙেছে, না একটা কিছু ভেঙেছে, এবং গাছেও আটকে ছিল না, এবং নিচের একটা মানে কোনো গাছের নিচে গিয়ে পড়েছিল। তো এই হচ্ছে আমাদের ড্রোনের উদ্ধারের গল্প। বর্ষার পুরুলিয়া এবং এই পার্ডি লেক, পার্ডি ড্যাম, কি সুব্রতদা, আমরা কোনোদিন ভুলতে পারবো না। তুমি এরপর যতবার এখানে গেস্ট নিয়ে আসবে তোমার মনে পড়বে এই ড্রোনের গল্প। এই মাঠার সার্কিটে যারা ঘুরতে আসছেন, আপনাদের মাঠার যে রিসোর্টেই উঠুন না কেন, সব থেকে কাছের যেটা পর্যটন স্থল সেটা হচ্ছে এই পাখি পাহাড়। পাখি পাহাড়কে কেন পাখি পাহাড় বলে, যারা আগের বারের ভিডিওটা দেখেছেন সুব্রতদাই বুঝিয়ে বলেছিলেন। এবার আরো একটু ডিটেলসে দেখবো। এখন পাহাড়ের সৌন্দর্য একেবারেই অন্যরকম, আসার সময় তো দেখালামই, চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আচ্ছা সুব্রতদা, দর্শকদের জন্য একটু বলে দাও, এবং শুভঙ্কর দাও তো আমাদের নিয়ে যাচ্ছে, যে কেন এই, এটাকে তুমি বললে মুডরাবুরু, মানে লোকাল পাহাড়টার নাম মুডরাবুরু, কিন্তু তার নাম আজ পাখি পাহাড় হয়েছে, সেটা কেন? আঞ্চলিক ভাষায় হচ্ছে মুডরাবুরু। আচ্ছা, এটা যখন থেকে এই পাথরের গায়ে খোদাই করা হয়েছে পাখি, সেই তখন থেকে আর্টিফিশিয়াল নাম হয়েছে এটা পাখি পাহাড়। মানে এই আমরা যে পথ ধরে যাচ্ছি কিছু খোদাই দেখতে পারবো? হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, আমি কাল থেকে যখন এই রাস্তায় এসছি, বারবারই সুব্রতদাকেও তাই বলছি, আমার ডুয়ার্সের কথা বারে বারে মনে হচ্ছে। কারণ এইরকম এত ঘন জঙ্গল আমাদের দক্ষিণবঙ্গের ওই জয়পুর ফরেস্ট এবং এরকম 2-1টা জায়গায় অযোধ্যা সার্কিটেই পাবেন। এত ভালো লাগছে, এই বৃষ্টিতে ভিজে যাওয়া গাছের না একটা ফ্র্যাগনেন্স আছে, সেটা এখানে এলে এই জঙ্গলে পা দিলেই বোঝা যাচ্ছে।
শুভঙ্কর দা যে খোদাইগুলির কথা বলছিল তার মধ্যে একটি। এটা একটা ময়ূর না? হ্যাঁ, তবে এখন রংগুলো অনেকটা হালকা হয়ে গেছে মনে হচ্ছে। এই দেখুন, কেউ ভেবেছে এরম পাহাড়ের গায়ে মানুষ এসে এসে এরম রং করে নানা পাখির চিত্র অঙ্কন করে গেছিলেন। এই শিল্পীর নাম কি ছিল কেউ জানো? চিত্তদে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, কচ্ছপ টাইপের মনে হচ্ছে নাকি? এ দেখুন, এখানে আবার কিন্তু রঙের কাজের থেকেও খোদাইয়ের কাজ আছে। কচ্ছপ টার্টেল জাতীয় মনে হচ্ছে। এখানে দেখুন আরো কত নকশা করা পাথরগুলির গায়ে। আর দূরে তো দেখতেই পাচ্ছি বোধহয় হাতি, হরিণ আঁকা। এই অযোধ্যা সার্কিটের আনাচে কানাচে লুকিয়ে আছে এরকম হিডেন ট্রেজার। লোকাল মানুষদের সঙ্গে যদি ঘোরেন তবেই এগুলো জানা সম্ভব। যারা নিজেরা আসছেন একটু রিসার্চের প্রয়োজন আছে। এইসব কোন রাস্তা দিয়ে ঢুকলে জিনিসগুলো কাছে পড়বে, কোনটা মেন লোকেশন, এগুলো তো আমরা জানিও না সঠিকভাবে। এই দেখুন সামনে কুমির। হ্যাঁ, এটা দেখুন সময়ের সাথে সাথে ওনার যে কাজ সেগুলো অনেকটাই রং হারিয়েছে, কিন্তু আমি ভাবছি কতটা সময় নিয়েছে এটা শুরুতে তৈরি করবার সময়। কি অপূর্ব! এটা হরিণ তো, এটা একদম ভালো মতো বোঝা যাচ্ছে আজও ক্যামেরায়। বাহ বাহ বাহ, এখানে প্রচুর পাখি। এর থেকেই বোধহয় পাখি পাহাড়ের নামের উৎস। এই হ্যাঁ, মানে আমরা কিন্তু কিছুটা উঠে এলাম সুব্রতদা, মানে পাহাড় চড়াই হচ্ছে, খানিক হালকা চড়াই হচ্ছে। দেখুন পাখির আকৃতিগুলো বুঝতে পারছেন? কি সুন্দর নিখুঁত কাজ। আমরা সাইট সিইং শেষে আবার ফিরে এলাম হোটেলে লাঞ্চ করতে। বেশ বেলা নেমে গেছে। আসলে আমরা ওই পার্ডি লেকের ওখানে গেলাম যখন, সেখানে এমন আকাশ ভাঙা বৃষ্টি নামলো, ওখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে আসতে হলো। আমরা চট করে চলেও আসতে পারিনি। দেখুন লাইট জ্বলে যাওয়ার পর ডাইনিং হলটা কি অপূর্ব লাগছে না? তাই আমি সকাল থেকেই বলছি, রিসোর্টের সমস্ত অংশ এত সুন্দরভাবে ওনারা বানিয়েছেন এবং এই পোস্ট রেনোভেশন এটা একটা নতুন মাত্রা পেয়েছে। আমরা লাঞ্চে ঠিক কি কি খাচ্ছি আপনাদের দেখাই। আচ্ছা, লাঞ্চের টেবিলে এসছি, তো লাঞ্চে কি কি সার্ভ করেছেন ওনারা একটু দেখিয়ে দিই। লাঞ্চে রয়েছে সাদা ভাত, ডাল, শুক্তো, ঘি দেয়া হয়েছে, ধোকার ডাল্লা রয়েছে, এছাড়াও ঝুরি আলু ভাজা আর সাথে পটল ভাজা। এগুলো মোটামুটি ভেজ পদ, ভেজ আইটেম একদম। দেখা যাক ননভেজ টেস্ট করে দেখি কিরকম কি টেস্ট। তৃষার দেখানো ভেজ আইটেমসগুলোর বাদেও সেদিন দুপুরে আমরা নিয়েছিলাম একটা চিকেন কষা, পাবদার কালিয়া এবং শেষ পাতে ছিল পাঁপড়, চাটনি এবং হট গোলাপ জামুন। Give me your strength and show me your weakness. We're in this together now. We're in this together now. Give me your love and tell me your secret. একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আমরা এই যে লাঞ্চ করলাম, তৃষা তো আপনাদের সমস্ত জিনিস দেখালো, তারপরেও ননভেজ পদে আমরা চিকেন, পাবদা মাছ নিয়েছিলাম। আর ফাইনালি ওনারা একটা ডেজার্ট সেকশনে চাটনি, পাঁপড় এবং একটা খুব স্পেশাল হট গোলাপ জামুন দিয়েছিলেন। প্রতিটি খাবার, মানে আমরা সেই ব্রেকফাস্ট থেকে যা যা খাবার খেয়েছি এত ভালো লেগেছে। এবং সকালে তো মেনু কার্ডটা দেখাচ্ছিলামই, খাবারের দামও কিন্তু বেশ সাধ্যের মধ্যে, মানে আপনার গায়ে লাগবে না। আর আরেকটা যেটা খুব খুব হেলদি পার্ট জানেন, আমি এই জিনিসটা সেই WBTDCL বিষ্ণুপুরে লাস্ট পেয়েছিলাম। অনেক জায়গায় ঘুরি তো, মানে এনাদের যে গেস্টকে রিসেপশন করার টেকনিক, প্রত্যেকটা স্টাফের ট্রেনিং, এত ভদ্র সবাই, মানে আমার মুগ্ধ করেছে লোকের ব্যবহার। এই জিনিসটা কিন্তু খুব পজিটিভ অ্যাসপেক্ট। আমি যেরকম বারবারই বলি, আমি তৃষা যেহেতু ট্রাভেল নিয়ে বেশি কাজ করি, আমাদের ফুডের ব্যাপারে নলেজও কম, আমরা অত ভালো বুঝি না। একটা খুব সাধারণ খাবারও যদি আপনাকে কেউ খুব যত্ন করে সার্ভ করে বা কি বলবো একটা হোমলি ফিলিং দেয় মনে, মানে আপনাকে সেটা গ্রিটের মাধ্যমে হোক বা আপনার সঙ্গে কথা বলে হোক, এই জিনিসটা না খুব অ্যাপিল করে আমাদের। তো এখানে এই জিনিসটা আমরা শুরুর মানে মুহূর্ত থেকে, যখন থেকে পা দিয়েছি তখন থেকে পেয়েছি। প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকজন ভীষণ ভীষণ ওয়েল ম্যানার্ড এবং হাম্বল। Without
sun don't shine, even when the sun don't shine. Give me your strength and show me your weakness, 'cause we're in this together now. আচ্ছা, আমরা যে জাতীয় রুমে আছি তার বাদেও এই রিসোর্টটিতে থাকবার আরো অনেক রকম ব্যবস্থাপনা আছে। তার মধ্যে আমার তো অ্যাটলিস্ট সব থেকে নজর কাটছে হচ্ছে এই কটেজেসগুলো। এগুলোর ভাড়া কত আমি যখন কথা বলছি নিচে ফ্ল্যাশ করে দিচ্ছি, চলুন রুমের ভিতরটা দেখে আসা যাক। আচ্ছা, কটেজগুলোর একটা যেটা বাড়তি সুবিধে হচ্ছে, আমি কটেজের ভিতরে না ঢুকেই বলছি, বাইরেটা একটা সুন্দর বসবার ব্যবস্থা আছে, এখানে লাইট দেওয়া আছে, আপনি বসে কিন্তু আশপাশের এই যে গোটা গ্রিনারিটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর এই পাশেই হচ্ছে রিসেপশন এবং রেস্তোরাঁর অংশটা। চলুন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে কটেজটা, কি দারুণ সুন্দরভাবে সাজানো, দেখুন, দারুণ এস্থেটিক। এখানেও কিন্তু একটা ওই রকমই আমাদের রুমের মতনই কিং সাইজের বেড আছে, এবং যেটা মানে ব্যাকরেস্টের সেকশন কি দারুণভাবে সাজানো, অসাধারণ জাস্ট। আর এখানে দুটো প্লাস্টিকের চেয়ার এবং অ্যামিনিটিস মোটামুটি সমস্ত ঘরেই এক, ইলেকট্রিক কেটেল থেকে টি কফি বানানোর যে স্যাশেজ আপনাদের লাগতে পারে, কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটারের বোতল, সেগুলো পাবেন। সাইড টেবিলও আছে। আর এদিকটা হচ্ছে ড্রেসিং আর ওয়ার্ড্রব এরিয়া, এদিকে একটা টিভি আছে, এবং এই রুমটিতে এসি পাবেন এবং সিলিং ফ্যানটাও কিন্তু আছে। আর চলুন এই রুমের সঙ্গে লাগোয়া যেটা টয়লেট সেটা আপনাদের একটু ঘুরিয়ে আনি। টয়লেটটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, সমস্ত অ্যামিনিটিস এবং ফেসিলিটিস আপনারা পাবেন। আর এই কটেজের বাইরে দেখুন, ব্যাঙ, ঝিঝি পোকা সব একত্রে ডাকছে, এবং এই ডাকবার ফলে একটা অদ্ভুত গুঞ্জন হচ্ছে এই গোটা কমপ্লেক্সটা জুড়ে। আমি যদি চুপ করে যাই শুধু আশপাশের আওয়াজটা শুনবেন। এই যে ব্লকটা দেখছেন এটাতে দু জাতীয় রুম আছে, ডিলাক্স এবং সুপার ডিলাক্স। মানে আমি যদি বুঝিয়ে বলি, সেটার মূলত তফাতের জায়গাটা হচ্ছে একটা এমন ঘর আছে যেখানে 4 জন মানুষ একসঙ্গে থাকতে পারবেন, এবং আরেকটি এমন ঘর আছে যেটায় 2 জন মানুষ থাকা যায়। এই যে ব্লকটা, এটা হচ্ছে আমাদের এই যে মানে কাঁচের ঘর যেটাকে আমি বলছি আর কি সকাল থেকে, এই কাঁচের ঘরের পাশে একটা ছোট্ট গার্ডেন এরিয়া আছে, এবং এই গার্ডেন এরিয়ার পাশে হচ্ছে এই বিল্ডিংটা। এটাও দারুণ লাগছে আলো জ্বলে যাওয়ার পর। চলুন ঘরগুলো একটু ঘুরে দেখে নিই। এটা হচ্ছে এই ব্লকের ডাবল অকুপেন্সি মাউন্টেন ভিউ রুমস। এই রুমটাও বিরাট, মানে এত বড় রুম, কোথায় শুরু কোথায় শেষ বুঝতে পারবেন না। এগুলো অনেকটা সেরকমই, কিং সাইজের বেড, এখানে আবার বাড়তি আপনারা একটা সোফা সেট পাচ্ছেন বসবার জন্য। কটেজগুলো কিন্তু এই প্রপার্টি সব থেকে বাজেট অ্যাকোমোডেশন আর কি, স্টার্টিং রেঞ্জ। এটা তার থেকে আরো স্পেশিয়াস এবং আরো ওয়েল ডেকোরেটেড। অ্যামিনিটিস আর বারবার একই জিনিস বলে রিপিট করছি না, এসি ফ্যান পাবেন, এদিকেও টিভি আছে। যেটা দেখানোর দরকার সেটা হচ্ছে এই রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুমটা, আপনাদের একটু চট করে ঘুরিয়ে আনি। বাহ, বাথরুমটাও কিন্তু ভীষণ রকম ওয়েল মেনটেন্ড, পরিষ্কার, এবং অন্যান্য রুমের মতো এখানেও ওয়েস্টার্ন টয়লেট এবং গিজার আছে। এই রুমগুলো যারা নিচ্ছেন, এই ডাবল অকুপেন্সির রুমগুলো, তাদেরও কিন্তু একটা প্রাইভেট ব্যালকনি আছে ফেসিং দি গার্ডেন অ্যান্ড দি মাউন্টেন্স। এখন রাত্রি নেমে গেছে, খুব স্বাভাবিক কারণেই আপনারা পাহাড়গুলো আর দেখতে পাচ্ছেন না, তবে সকাল থেকে যারা ভিডিওটা ফলো করছেন তারা জানেন এই কটেজগুলোর পিছন দিকেই কিন্তু মাঠাবুরুর রেঞ্জটা খুব সুন্দরভাবে দেখা যায়, এবং বারান্দাটাও অ্যাজ এক্সপেক্টেড ভেরি স্পেশিয়াস এবং ওয়েল মেনটেন্ড। নম্বর 101, এটা হচ্ছে এনাদের এমন একটা রুম যেখানে আপনারা 4 জন থাকতে পারেন। রুমের গুণগত মান একেবারেই এই পাশের রুমটার মতনই, প্রায় কোনোই তফাৎ নেই। সাজসজ্জাটা দেখিয়ে আন্দাজ করতে পারছেন, জাস্ট রুমটা অনেকটা বড়। এটা স্পেশালি সেই পরিবার বা সেই বন্ধুদের দলেদের খুব কাজে দেবে যারা একসঙ্গে ঘুরতে ভালোবাসেন এবং চান যে একটা রুমে 4 জন থাকা যায়। বারবারই বলছি কোন রুমের কত ট্যারিফ, মানে নন ডিসকাউন্টেড প্রাইস, সেগুলো আমি যখন কথা বলছি নিচে বারবার ফ্ল্যাশ করতে করতে যাচ্ছি, সেটা রেফার করে নেবেন। ডিসকাউন্ট দিয়ে কত পড়বে সেটা ফোন করলে জানতে পারবেন। এই ছিল মোটামুটি সমস্ত রুমের ডেসক্রিপশন। প্রত্যেকটা রুমের ভাড়া কত এবং এই রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার কত সেটা আমি বারবারই দেখাচ্ছি। চাইলে যদি মনে আরও কোনো প্রশ্ন থাকে সেখানে ফোন করে ক্ল্যারিফাই করে নিতে পারেন। আর রেটের ব্যাপারে অবশ্যই আপনারা একটু ছাড় পাবেন যদি বলেন রিতমের ভিডিও দেখে ফোন করছি, তাহলে ওনারা আপফ্রন্ট আপনাদের একটা ডিসকাউন্ট প্রোভাইড করবে। এর বাদেও
যদি মনে হয় অনলাইনে বেটার রেট পাচ্ছেন, অনলাইনেও কিন্তু মেজর যারা অনলাইন বুকিং প্ল্যাটফর্মস সেই সমস্ত জায়গায় পলাশরাম ইকো রিসর্ট এনলিস্টেড, সেখানে দেখে আপনারা চলে আসতে পারেন। আজকে আমাদের রাত্রিরে ডিনারটা খানিক স্পেশাল, কারণ আজকে ওনারা সিজলারের অ্যারেঞ্জমেন্ট রেখেছে। আমরা এইটার মাধ্যমেই আজকে ডিনার সারবো। এটা হচ্ছে ভেজ সিজলার, হ্যাঁ এটা ভেজ সিজলার। মারা আলাদা টেবিলে ওই জন্য বসেছে, আমরা নন ভেজের সেকশনটা আমাদের আলাদা। তো যাই হোক, এই ভেজ সিজলারে কি কি আছে একটু তুমি বলে দাও দাদা, এতে কি কি আছে? আচ্ছা আচ্ছা, পনিরের আইটেম আছে, বাহ খুব ভালো। এটার মোটামুটি আন্দাজে কিরম দাম আছে এই প্রিপারেশনটা? 399 করে, বাহ। এসে গেছে ননভেজ সিজলার। আচ্ছা, যেরকম আগের বার তুমি গুছিয়ে বললে, এক্ষেত্রেও বলে দাও এতে কি কি আছে। এটাতে আমাদের এখানে চিকেন, বোনলেস চিকেন দেওয়া আছে, আচ্ছা সেম ফিশ ফ্রাই দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে, সব দিয়ে এটা পড়ছে। আচ্ছা, বাহ বাহ। আর এটার আনুমানিক দাম? মোটামুটি এটা আপনার 499, বাহ। আজকের ঘোড়ার ইনস্টাগ্রামের ছবি এবং হোটেলের ভিডিও বা কিছু পোস্ট দেখে অনেকেই লিখেছিলেন ইনস্টাগ্রামের পোস্টটায় যে পুরুলিয়াতে এইরকম সুন্দর মানের হোটেল অনেকে বিশ্বাসই করতে পারছেন না। ঠিক তার সঙ্গে আরেকটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে ওনাদের খাবারেরও এই যে রকম ভেদ আর কি, মানে এই যে সিজলারের মতো আইটেম কেউ কোনোদিন ভেবেছেন? পুরুলিয়াতে এসে, পার্ক স্ট্রিটে বহুবার হয়তো খেয়েছে, পুরুলিয়াতে এসে এরকম, এবং ভেজ সিজলার যেটা মা বাবাদের ভীষণ ভালো লেগেছে। একেবারেই একটা ভিন্ন স্বাদের খাবার। আমরা যেখানেই যাই, নয় ওই চাইনিজ নয় ওই মুঘল ডিশ, ওই তো চলে, সিজলারটা কিন্তু দারুণ একটা নতুনত্ব কনসেপ্ট এবং সাধ্যের মধ্যে দাম। এখানে যে পরিমাণ আছে মোটামুটি দুটো বড় মানুষের পেট ভরে যাওয়ার কথা। আমাদের সকাল থেকেই যা যা খাবার আমরা খেয়েছি আমাদের ভীষণ ভালো লেগেছে, এবং অন টপ অফ এভরিথিং যেটা আমি আবারও যেটা রিইটারেট করতে চাই, সেটা হচ্ছে এখানের প্রতিটি স্টাফের ব্যবহার। আলাদা করে বলছি এই জিনিসটি ভীষণ ভালো, প্রত্যেকে ভীষণ রকম ওয়েলকামিং এবং হাম্বল এবং পোলাইট অ্যাট দ্য সেম টাইম। আমাদের হাতে সময় আজকে বড়ই কম, আমরা দুপুরের রূপসী বাংলা ধরবো। একটা জিনিস বলে রাখি রূপসী বাংলার ব্যাপারে, যেটা হয়তো আপনাদের সাহায্য করতে পারে। রূপসী বাংলায় যেরকম সেকেন্ড সিটিং আর চেয়ার কার ছিল, এখন কিন্তু একটা থার্ড এসির কোচ অ্যাড করেছে। আমরা আজকে সেই থার্ড এসিতেই যাব। সময়টা তো কম নেয় না, প্রায় 6 ঘন্টারও বেশি, আর বেশিরভাগ দিনই লেট করে। 7 ঘন্টা 7.5 ঘন্টা বসে যাওয়ার থেকে থার্ড এসির জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল। যদি কেউ চান উঠে খানিকক্ষণ ঘুমিয়েও নিতে পারেন আর কি, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আমাদের এই রিসোর্ট থেকে চেক আউট করে বেরোতেই কম বেশি 11:30 তো বাজবেই। আমাদের যেটা ইচ্ছে হচ্ছে টুরগা ফলস, টুরগা ড্যাম, মার্বেল লেকের ওই দিকটা যদি সম্ভব হয় দেখে অযোধ্যার হিলটপ হয়েই আবার নেমে যাওয়া পুরুলিয়া জাংশনে। এই আমরা যেখানে আছি এখান থেকে যদি সরাসরিও আমি পুরুলিয়া জাংশন যাই, আমার সময় নেওয়ার কথা হচ্ছে 1.5 ঘন্টা। আচ্ছা, এই হচ্ছে ব্রেকফাস্ট। বিন স্প্রাউট স্যালাড আছে, ফ্রুট জুস, টি কফি, মিল্ক কর্নফ্লেক্স, ব্রেড বাটার জ্যাম, এদিকে আছে জালেবি আর বয়েলড এগ, আর এখানে আছে পোহা, সবজি, আর এখানে লুচি, আর চা কফি তো বোধহয় অর্ডার করলে যেখান থেকে। হ্যাঁ ঠিক আছে, চলো শুরু করা যাক। ব্রেকফাস্ট করে নিয়ে রিসর্ট থেকে চেক আউট করে সুব্রতদার গাড়ি করেই আমরা রওনা হলাম সাইট সিইং করতে। যেরকম একটু আগেই বলছিলাম, আমাদের রিসর্ট থেকে এই 30-35 মিনিট দূরেই অবস্থিত টুরগা ফলস এবং টুরগা ড্যাম, সেগুলো আমরা এবার প্রথম দেখছি। এতবার পুরুলিয়া আসার পরেও আমার কিন্তু এই দুটি জায়গা দেখা হয়নি, এবং মাঠা সার্কিটের থেকে এত কাছে যখন আপনারাও যদি এই দিকটা আসেন, অবশ্যই এই টুরগা ফলস এবং টুরগা ড্যামটা দেখে নেবেন। এবং যাওয়ার পথ কতটা সুন্দর সেটা নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে আপনারা আন্দাজি করতে পারছেন।
আমাদের হোটেল থেকে টুরকা ড্যাম আসতে সময় নিল মিনিট 25। দারুণ লাগছে, দারুণ রিফ্রেশিং। এখানে গাড়ি পার্কিংয়ের 20 টাকা খরচ আছে এবং আমরা এই অযোধ্যা মোড় থেকে এই যে ভিতরে ঢুকে এলাম, এই রাস্তায় কিন্তু আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে আবার পাহাড়টাকে ক্রস করে আর কি ওপারে নিয়ে যাবে আমাদের পুরুলিয়ার দিকে। আমরা আর ব্যাক করব না, আমরা বরাভূম বা বলরামপুরে আর ফিরবো না, এই বরাবরই পাহাড়ে উঠতে উঠতে বেরিয়ে যাব রূপসী বাংলা ধরতে। চলুন আপনাদের টুরগা ড্যামটা দেখাই। এই টুরগা ড্যাম থেকে খানিক দূরেই হচ্ছে টুরগা ওয়াটারফলস। আমরা আপার ড্যামে ওঠার খানিক আগেই পেলাম হচ্ছে এই অপূর্ব টুরগা ফলস। এই টুরগা ফলসের মজা হচ্ছে আপনারা রাস্তার ধারে দাঁড়িয়েও কিন্তু এর একটা ভিউ পাবেন। তবে সামান্য এই গোটা 30-35 সিঁড়ি যদি সামান্য একটু ট্রেক করে নামতে পারেন তাহলে কিন্তু আরও অনেক কাছ থেকে এত সুন্দরভাবে ফলসটাকে আপনারা দেখতে পারবেন। আমরা একটু রিস্ক নিয়েই বলতে পারেন নেমেছি, কারণ এখানে কোনো প্রপার সিঁড়ি নেই, একটু পাস কিট করছিল। তবে দুজন হাত ধরে ধরে নামলে আশা করি অসুবিধা হবে না। আর দেখুন এই কষ্ট করে নামবার ফলে কি অপূর্ব সুন্দরভাবে এই ওয়াটারফলসটাকে আমরা দেখতে পেলাম। এবারের আমাদের এই পুরুলিয়া ট্রিপটা ছিল একটা লেজার ট্রিপ। শেষ 2 বছরে 3 বারের ওপর আমি পুরুলিয়া এসেছি, তাই সমস্ত পয়েন্ট আমার ঘুরে দেখা। এবার ইচ্ছে করেই তাই সব জায়গায় থামিনি। আপনারা এই পাহাড় দিয়ে যখন ওপরে উঠতে থাকবেন এর একটু পরেই পাবেন বামনি ঝর্ণা, আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং আরও নানা প্রান্তরে লুকিয়ে আছে নানা হিডেন জেম, যার মধ্যে অবশ্যই চোরদার মুখোশ গ্রামটা দেখতে ভুলবেন না এবং ড্রাইভারকে বলবেন খয়রাবেড়ার ড্যামটায় নিয়ে যেতে। এগুলো একটা গোটা দিনের প্ল্যান। আমাদের যেহেতু দুপুরবেলায় ট্রেন ধরবার ছিল তাই আমরা বেছে বেছে কিছু জায়গা দেখেছিলাম এবারে। তার মধ্যে টুরগা ফলস, টুরগা ড্যামটা দেখালাম। এরপর আমরা দিনের শেষে আর কি বলতে পারি যে স্টপটা নিয়েছিলাম সেটা হচ্ছে বামনি ঝর্ণার কাছে। বামনি ঝর্ণাতে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়, তবে ওই রাস্তার কাছে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে খানিক অংশ ওয়াটারফলসটার আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে বামনি ফলসের কার পার্কিং এবং এন্ট্রি। সকাল 8:30 থেকে বিকেল 4টে। চলো, আমি আর সুব্রতদা তাই আলোচনা করছি যে বামনি ফলসটায় কিন্তু রিস্কটা কম, তাই বলো তো? এখানে সিঁড়ি ভাঙতে হতে পারে কিন্তু পড়ে যাওয়ার বা স্লিপ কাটার ভয়টা তুলনামূলক একেবারেই নেই। টুরগাটা খুবই রিস্কি, 2-3জন হাত ধরে ধরে নামতে পারলে সুবিধে। বর্ষার সময় যে কোনো জলপ্রপাতেরই সৌন্দর্য অন্যরকম হয়। বামনির একদম মেন বেসটা অবধি যেতে গেলে অনেক সিঁড়ি ভাঙতে হবে, যা আমরা যাব না। তবে এই গোটা 15-20 সিঁড়ি নামলেই কিন্তু জলের ধারাটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। হিলটপ থেকে নামার সময় আগেরবারও আপনাদের দেখিয়েছিলাম, এই জায়গাটিতে আবার এসে পৌঁছেছি। এখান থেকে আমরা পুরুলিয়া স্টেশন পৌঁছে যাব মিনিট 45-50-এর মধ্যে। জিগজ্যাগ রোড এবং
ইউটার্ন রোডগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, আর পিছনে তো অযোধ্যার রেঞ্জটা আছেই। একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই গোটা হিলটপের যে রাস্তা, তার অবস্থা কিন্তু এখন দারুণ। মানে আমরা ওই যে সেই অযোধ্যার মোড় থেকে উঠলাম, আবার প্রায় পুরুলিয়া পৌঁছতে সময় হয়ে গেল আর কি। তো গোটা রাস্তাটা কিন্তু আমরা খুব ভালো পেয়েছি। এমনকি বর্ষার সময় যেখানে অন্যান্য বহু রাস্তা খারাপ হয়ে গেছে, এখানের কিন্তু রাস্তা সারপ্রাইজিংলি ভীষণ ভীষণ ভালো। সেদিন আমাদের ফেরার ট্রেন রূপসী বাংলা যেহেতু অনেকটা বেলার দিকে ছিল, তাই প্ল্যানই ছিল যে স্টেশন পৌঁছানোর আগে কোথাও একটু লাঞ্চ করে নেব, কোথাও কোনো ভালো প্রপার রেস্তোরাঁয় যেখানে ওয়াশরুমের ফেসিলিটি আছে প্লাস খাবার দাবারও ভালো। সুব্রতদার সাজেশন অনুযায়ী আমরা সেদিন পৌঁছে যাই পুরুলিয়ার আমি বাঙালি রেস্তোরাঁয়। সেখানে খাবারের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো ছিল। ওয়েটিং টাইম খুব স্বল্প, কারণ আমাদের হাতে সময় বারবারই বলছি অল্প ছিল। আমরা বিভিন্ন রকম থালি নিয়েছিলাম, প্রত্যেক কটা থালির স্বাদ ভালো। এবং আপনারাও যারা স্টেশনে যাওয়ার আগে কোথাও একটু থামতে চাইছেন, তারা অবশ্যই পুরুলিয়ার এই আমি বাঙালি রেস্তোরাঁটাকে কনসিডার করে দেখতে পারেন। এই দুদিনে অজস্র স্মৃতি এবং আনন্দের অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরার পালা। আপনারাও আশা করি এই দুটো পর্ব জুড়ে আমাদের সঙ্গে এই মনসুন পুরুলিয়াকে দেখে মুগ্ধ হয়েছেন। যারা ছোট্ট একটা ছুটি কাটাতে চান কলকাতার আশেপাশে কোথাও, হাতে বড় ছুটির কোনো প্রভিশন নেই, তারা অবশ্যই এই বর্ষার পুরুলিয়াকে কনসিডার করবেন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিওটি দেখে যদি এনজয় করে থাকেন, তাহলে যেরকম সবসময় বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন, যেটা ইউটিউবের অ্যালগোরিদমের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয়। আর এখন ইউটিউবের ভিডিওতে লাইক করবার পর একটা হাইপ করবার অপশান থাকে। যারা টেকনোলজিক্যালি খানিকটা স্যাভি, ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই হাইপ করতে ভুলবেন না, তাহলে আমার এই ভিডিওগুলো আপনাদের সাহায্যে আরও অনেক বেশি রিচ পাবে। এখানেই শেষ করলাম। আসছি একটি নতুন ট্রাভেল সিরিজ নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।